ইরানের ওপর আমেরিকার হামলার আগেই কি তবে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধটা লেগে গেল? আফগানিস্তানের 7টি ঘাঁটিকে লক্ষ্য করে আকাশপথে হামলা চালিয়েছে পাকিস্তান। নির্বিচারে এই হামলার ফলে মৃত্যু হয়েছে বহু নিরীহ মানুষের। অন্যদিকে প্রতিশোধ স্পৃহায় ফুঁসছে এখন আফগানিস্তান। রমজান মাসে এই হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত। আর ভারতের বুকে তথা এই বাংলার বুকে বসেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠে আসছে একের পর এক। অন্যদিকে যার হাত ধরে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নতি শুরু, সেই ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত, আবার অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘাত। সব মিলিয়ে কি হতে চলেছে আগামীতে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আফগান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শনিবার গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকটিকা প্রদেশে বসতি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। সূত্রের খবর, F-16 এবং JF-17 বিমান থেকে ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে, যার জেরে 19 জনের প্রাণ গেছে বলেই শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে বহু শিশু এবং মহিলা। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু নাগরিক। যদিও পাকিস্তান সরকার আবার দাবি করেছে সীমান্ত এলাকায় জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করেই নাকি তারা হামলা চালিয়েছে। পাক তথ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, তেহরিকে তালিবান পাকিস্তান এবং ইসলামিক স্টেটের সহযোগী সন্ত্রাসী সংগঠনগুলো ওই অঞ্চলে নাকি একাধিক জঙ্গি শিবির নির্মাণ করেছিল। আফগান ভূখণ্ড ব্যবহার করে তারা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই তারা নাকি এই অভিযান চালিয়েছে। যদিও এই হামলার পর ফুঁসছে এখন আফগানিস্তান। নিজেদের নিরাপত্তাজনিত দুর্বলতা লুকোতেই এই ধরনের হামলা চালাচ্ছে পাকিস্তান, এমনটাই দাবি করেছেন তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে তিনি আবার এটাও দাবি করেছেন যে হামলার জেরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে একই পরিবারের 23 জন সদস্য। তাদের মধ্যে থেকে 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর গোটা বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না তারা। ইতিমধ্যেই তালিবান প্রশাসনের কর্তারা জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে আগামী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। একই সঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়ে দিয়েছে, আফগানিস্তান এই হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেই দাবি করছে। তাই তারা চুপ করে বসে থাকবে না, ঠিক সময় পাকিস্তানকে কড়া জবাব দেবে। ঘটনাচক্রে এই হামলার কয়েক ঘন্টা আগে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বন্নু জেলায় এক আত্মঘাতী হামলা হয়। আর এই হামলায় পাক সেনা কনভয়কে নিশানা করা হয়েছিল। হামলায় এক সেনা আধিকারিক সহ 2 জনের মৃত্যু হয়। এর আগে গত সোমবারই বজৌর এলাকায় একটি হামলা হয়। আত্মঘাতী হামলা চালানো হয় সেনা চৌকিতেও। সেই ঘটনায় 11 জন পাক সেনা নিহত হন। এই হামলার অভিযোগ ওঠে আফগানিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তানের দাবি তালিবান বিদ্রোহীদের মদদ দিচ্ছে নাকি ভারত। যদিও সেই অভিযোগ প্রথমেই উড়িয়ে দিয়েছে দিল্লি। যে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের লালন পালন করা হয়, সেই পাকিস্তান কিনা আবার ভারতের দিকে আঙুল তুলছে, ভাবুন। আবার অন্যদিকে দিল্লিতে বড়সড় হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর লস্করে তৈবা। এমনই খবর পাওয়া গেছে গোয়েন্দা সূত্রে। তদন্তে জানা গেছে দেশের প্রধান মেট্রো শহর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই এই মডিউলের টার্গেট ছিল তাদের। সূত্রের খবর, হোলি উপলক্ষে কিছু জায়গায় রেকি করা হয়েছিল এবং হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। দিল্লির চাঁদনি চকে অবস্থিত মন্দিরও জঙ্গিদের নিশানায় ছিল। জানা যাচ্ছে 6 ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে হামলার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। তারপর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা দেশে। দিল্লির স্পর্শকাতর এলাকায় ব্যাপক হারে আধা সামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লিতে প্রবেশকারী প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিত্যক্ত গাড়িগুলোর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
এই আবহে আবার জানা যাচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতে সিম কার্ড পাচার হচ্ছে পাকিস্তানে। বিভিন্ন সূত্রে খোঁজ চালিয়ে তদন্তকারীরা জানতে পারেন যে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সিম কার্ডের ওটিপি পাঠানো হচ্ছে পাকিস্তানে। ইতিমধ্যেই সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। আবার বাংলা এবং তামিলনাড়ু থেকে লস্করে তৈবার জঙ্গি সন্দেহে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই রাজ্য অর্থাৎ বাংলা থেকে আরও 2 জনকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে মালদার মানিকচক থানার আশিনটোলার বাসিন্দা উমার ফারুককে। অন্যজন বাংলাদেশের বাসিন্দা রবিউল ইসলাম। এছাড়া তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমান, মোহাম্মদ সাব্বাত, উমার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ এবং মোহাম্মদ উজ্জ্বলকে। এরা সবাই বাংলাদেশি। সব মিলিয়ে গোটা ঘটনায় কড়া নজর রয়েছে ভারত সরকারের। অন্যদিকে রমজান মাসের মতন পবিত্র মাসে আফগানিস্তানের নিরীহ নাগরিকদের ওপর পাকিস্তানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতেই পাকিস্তান আবারও অন্য দেশের উপর হামলা চালিয়েছে। পবিত্র রমজান মাসে নারী এবং শিশুরা প্রাণ হারিয়েছে এই হামলায়। আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতাকে পুরোপুরি সমর্থন করে ভারত। অর্থাৎ একটা বিষয় এখানে খুব পরিষ্কার যে যাই হোক না কেন সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করছে না কিন্তু পাকিস্তান। অথচ গোটা পাকিস্তান দেশটি পৌঁছে গেছে একেবারে দৈন্যতার দারিদ্র্যের একেবারে চরম সীমায়। অন্যদিকে পাক প্রধানমন্ত্রী নিজেই অশিক্ষিতের মতন আচরণ করছেন বলে ঝড় উঠেছে সর্বত্র। কেন জানেন? পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে প্রকাশিত একটি অফিসিয়াল বিবৃতিতে একাধিক ভুল বানান ধরা পড়েছে। আর সেই ভুল বানান নিয়ে এখন দেশে বিদেশে চর্চা একেবারে তুঙ্গে। আপনাদের জানাই যে ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের 18 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত শান্তি বোর্ডের উদ্বোধনী অধিবেশনে যোগদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যে সফর ছিল তার কথা উল্লেখ করা হয়েছিল। আর সেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাস এই শব্দটি লেখা হয়েছিল, যা দেখে বিশ্বমঞ্চে ব্যাপক ট্রোলের সম্মুখীন এখন পাকিস্তান। তবে এই প্রথম নয়, এর আগেও গত বছরই ইরানে ইসরায়েল যখন বিমান হামলা চালায় তারপর একটি ভাইরাল স্ক্রিনশটে দাবি করা হয়েছিল যে শেহবাজ শরীফ ভুল করে আমি নিন্দা করি তার পরিবর্তে আমি আক্রমণকে সমর্থন করি লিখে ফেলেছিলেন, যা নিয়ে নেট দুনিয়ায় তুমুল হইচই হয়েছিল। আসলে শিক্ষা দীক্ষার থেকে যদি জঙ্গি পালনে বেশি মনোযোগ দেওয়া হয় তাহলে তো এমনটা হবেই। না হলে কি আর টাকা দিতে না পারার জন্য খেলতে গিয়ে বিদেশের হোটেলে বাসন মাজতে হয় পাক হকি খেলোয়াড়দের, নাকি হোটেলের ঘর পরিষ্কার করতে হয়? আর এরপর ভীত সন্ত্রস্ত পাক খেলোয়াড়রা জানিয়েছিলেন ফেডারেশন কর্তারা তাদের আগে থেকে শাসিয়ে রেখেছেন। অব্যবস্থা নিয়ে কেউ মুখ খুললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়া সফরে এমন জঘন্য ঘটনার মুখোমুখি হওয়ায় মুখ না খুলে আর থাকতে পারেননি তারা। পাকিস্তানের হকি অধিনায়ক শাকিল আহমদ বাট নিজে কথা জানিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করেছিলেন যে সিডনির রাস্তায় ঘোড়া নিয়ে বিতর্ক তৈরি হতে তাকে দিয়ে জোর করে একটি ভিডিও তৈরি করানো হয়। সেই ভিডিওয় মিথ্যে কথা বলতে বাধ্য করেন ফেডারেশন কর্তারা। তাকে বলতে বলা হয় অস্ট্রেলিয়া সফরের সব ব্যবস্থা দারুণ ছিল, প্রতিযোগিতার মাঝে বিতর্ক বাড়াতে চাননি বলে সেই ভিডিও করেছিলেন তিনি। ভাবতে পারছেন একবার পাকিস্তানের অবস্থাটা? যখন দেশের স্বার্থে এই পাকিস্তানের সেনারা যখন বিদ্রোহী বালুচদের হাতে আটক হয়ে পড়েছিলেন তখন পাকিস্তান তাদের নিজেদের সেনা বলতেই অস্বীকার করেছিল। বিএলএর তরফে প্রকাশিত একটি ভিডিওতে আই কার্ড দেখিয়ে রীতিমতো কাঁদতে কাঁদতে ওই সমস্ত পাক সেনাদের বলতে দেখা যায় পাকিস্তান সেনা কিভাবে বলতে পারে যে তারা তাদের জওয়ান নয়। ওই আই কার্ড তাহলে কাদের? কেন তাদের নিয়োগ করা হয়েছে? এই প্রশ্ন তুলেছিল তারা। বুঝতে পারছেন একটা দেশ কতটা অবিবেচক, কতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে। সে দেশের সঙ্গে তলায় তলায় খুব প্রীতি দেখিয়েছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
আর এবার সেই ইউনূসকে নিয়েই বিস্ফোরক খবর সামনে আনলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আপনারা জানেন যে বদলের বাংলাদেশে ফের বদল ঘটেছে। হাসিনার মতন ইউনূস জামানাও এখন অতীত। এখন বাংলাদেশের কুর্সিতে জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ইউনূস, তিনি যে বাংলাদেশকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন সে কথা আপনাদের আগেই সবিস্তারে জানিয়েছি। এবার সেই ইউনূস জামানা নিয়ে মুখ খুলেছেন সেদেশেরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিস্ফোরক সমস্ত তথ্য দিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি। তিনি জানিয়েছেন ইউনূস জামানায় কোনো কিছুতে না জড়িত থাকলেও তাকে নিয়ে চলেছে নানান চক্রান্ত। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক কষা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে শুরুতে এই ছক রাজনৈতিক পর্যায় থেকে ব্যর্থ হওয়ার পর খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি সাফ জানিয়েছেন যে একটা অসাংবিধানিক উপায়ে একজন প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছেন ইউনূস। যদিও ওই বিচারপতি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ইউনূসের চক্রান্ত ব্যর্থ হয়। এমনকি নির্বাচনের আগে ইউনূসের আমলে হওয়া আমেরিকা বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়েও নাকি ইউনূস কিছুই জানাননি রাষ্ট্রপতিকে। তাছাড়াও এই ইউনূস নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একাধিক বিদেশ সফর আটকেও দিয়েছিলেন। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে না দিয়ে তার অস্তিত্ব জনসাধারণের কাছে মুছে ফেলার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি অভিযোগ করে জানিয়েছেন যে তাকে বিশ্ববিদ্যালয় সমাবর্তন এবং রাষ্ট্রপ্রধানের সভাপতিত্বে ঐতিহ্যগতভাবে অনুষ্ঠিত অন্যান্য জাতীয় অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছিল। এমনকি ইউনূসের নির্দেশে এক রাতের মধ্যে সারা পৃথিবীর সমস্ত হাইকমিশন থেকে শাহাবুদ্দিনের ছবি সরিয়ে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। তাছাড়াও তার অভিযোগ, বাংলাদেশে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে যে রাষ্ট্রীয় কোডপত্র প্রকাশিত হয় সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় ওই ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাছাড়া তিনি জানিয়েছেন সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎকারের জের ধরে ইউনূসের প্রেস সচিবের আক্রোশের শিকার হয়েছিলেন বঙ্গভবনের প্রেস উইং একদম নীল করে দেওয়া হয়, সবাইকে সরিয়ে যাতে রাষ্ট্রপতি কোনো প্রেস রিলিজ করতে না পারেন। এমনকি 30 বছর ধরে কর্মরত 2 ফটোগ্রাফারকে প্রত্যাহার করেছিল ইউনূসের প্রেস সচিব। এখানেই শেষ নয়, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রশ্ন তুলেছেন যে 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো। অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা টাকা পেল? এমনকি তার দাবি তাকে অপসারণ করার চক্রান্তে তার পাশে থেকেছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এছাড়া 3 সেনাবাহিনীও তার পক্ষ নেওয়ায় ইউনূস নিজের চক্রান্তে সফল হতে পারেননি। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি সাফ জানিয়ে দিয়েছেন যে তৎকালীন প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। ইউনূসের একাধিক বিদেশ সফর সম্পর্কে তাকে কোনো কিছুই জানানো হয়নি। এমনকি কাতার থেকে একটি সামিটে যাওয়ার জন্য যখন রাষ্ট্রপতির কাছে ইনভিটেশন আসে তখন বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকে একটি চিঠি ড্রাফট করে তার কাছে পাঠানো হয়, যেখানে লেখা ছিল আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। যদিও পরে পাল্টা তিনি এই বিষয়ে ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রককে পাঠান এবং এই ঘটনার নিন্দা জানালে আর কোনো সদুত্তর সেখান থেকে পাওয়া যায়নি। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা তা আর তিনি জানতেও পারেননি। তাহলে বুঝতেই পারছেন যে ইউনূসকে নতুন ভোরের আলো দেখার আশায় বাংলাদেশের মানুষ ক্ষমতার আসনে বসিয়েছিলেন, তিনি আদতে কতটা ভালো মানুষ ছিলেন আর কতটা দেশের ভালো করতে চেয়েছিলেন। সেই জন্যই তার আমলে দৈন্যদশায় ভরপুর পাকিস্তানের সঙ্গে এত গলায় গলায় ভাব হয়েছিল বাংলাদেশের। অঙ্কটা এবার মেলাতে পারছেন তো? না হলে ভাবুন
যে দেশ তার নিজের খেলোয়াড়ের থেকে সৈন্যদের পর্যাপ্ত দায়িত্ব নিতে পারছে না, সেই দেশ আবার অন্য দেশের কিভাবে ভালো করতে পারে? এটা বুঝতে তো আহামরি কূটনীতি বুঝতে হয় না। যাই হোক, বাংলাদেশের জনতার সিংহভাগ সেই চক্রান্ত ধরে ফেলেছে যে বাংলাদেশকে ধীরে ধীরে মৌলবাদের হাতে বেঁচে দিতে চাইছেন ইউনূস, যার ফলাফল আপনারা নির্বাচনের ফলাফলেই বুঝে গেছেন। আর এখন ক্ষমতার আসনে বিএনপি। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকাও ধীরে ধীরে কিন্তু বইতে শুরু করেছে পদ্মার বুকে। যেমন দিন কয়েক আগে বাংলাদেশের যশোরের বাগাড়পাড়া উপজেলায় তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেওয়া হয়। জয় বাংলা স্লোগান তুলে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান তোলেন আওয়ামী লীগের কর্মীরা। আর অন্যদিকে জানা যাচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলির বিচারের দায়িত্বে ছিল। তারাই হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। আর ওই তাজুলকে 2024 সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ করেছিলেন ওই মোহাম্মদ ইউনূস। জানেন কি কে এই তাজুল? 1971 সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত থাকা জামাত নেতাদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল। তাদের পক্ষে আদালতে তিনি সওয়াল করেছিলেন। আবার তার সূচনা বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেছিলেন। অঙ্কটা এবার মেলাতে পারছেন তো? কেন তাজুলকেই বসানো হয়েছিল বাংলাদেশের ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে? যে মানবতার বিরোধীদের হয়ে মামলা লড়ে সেই কি আবার দেশের ভালো করতে পারে? যাই হোক, আপাতত এই তাজুলের জামানারও অবসান ঘটেছে। এখন তাজুলের জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পদ থেকে তাজুলের নিয়োগ বাতিল করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে থাকবেন আমিনুল। শুধু তাই নয়, নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সেনাবাহিনীতেও বড় রদবদল ঘটানো হয়েছে বলেই খবর। আর নতুন সরকার আসার পর ভারত বাংলাদেশের সম্পর্কের বরফ কিন্তু গলতে শুরু করেছে। বাংলাদেশ নিযুক্ত ভারতের এক শীর্ষ কূটনীতিক জানিয়েছেন খুব শীঘ্রই বাংলাদেশের সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করতে চলেছে ভারত। বিডি নিউজ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা এখন দেওয়া হচ্ছে। ভ্রমণ ভিসা সহ অন্যান্য বিভাগও দ্রুত চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দুই দেশের সম্পর্কের উন্নতির স্পষ্ট একটা বার্তা দেখা যাচ্ছে। সব মিলিয়ে ফের সব ঠিক হওয়ার একটা সম্ভাবনা এখন তৈরি হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই একটা জিনিস পরিষ্কার যে প্রধানমন্ত্রীর পদে বসেই তারেক রহমান কিন্তু ইউনূসের সমস্ত লোকজনকে সরানো শুরু করেছে। বদলের বাংলাদেশে নতুন হাওয়া বদল শুরু হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ওই ইউনূসের পথে হাঁটবেন না তা বলাই যায়। এখন দেখার আগামীতে পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায়। বিএনপির হাত ধরে পদ্মার বুকে আবার নতুন করে নৌকো বইতে শুরু করে কিনা আমাদের নজর থাকবে কিন্তু সেই দিকে। আজ এ পর্যন্তই। নমস্কার।